ইম্পর্টেন্ট ব্যাপার না। আমরা আজকে পড়বো আলোর বিক্ষেপণ এবং বিচ্ছুরণ। ঠিক আছে? আজকের ডেট হচ্ছে 13 তারিখ। তোমাদের পরীক্ষা আর 30 দিন বাকি। আজকে হচ্ছে 13 তারিখ। 13-1। সবাই খাতা পেন নিয়ে বসো, একদম সিম্পল। বেশি আমরা মানে এখানে লোড নেব না এবং বেশি টাইম ওয়েস্ট করবো না। যেটুকু যেটুকু পরীক্ষায় পড়বে বলে মনে হবে সেই জায়গাগুলো আমরা আলোচনা করব। প্রথম কথা হচ্ছে ডিসপারশন যেটাকে বলা হয়, সেটার বাংলা নাম হচ্ছে বিচ্ছুরণ। বিচ্ছুরণ ভেরি ইম্পর্টেন্ট। আর স্ক্যাটারিং যেটা, এটাকে বাংলায় মনে হয় বিক্ষেপণ বলে। আগে আমরা এই দুটো সম্বন্ধে, বিচ্ছুরণ কাকে বলে আর বিক্ষেপণ কাকে বলে, এটা বুঝবো। এই চ্যাপ্টারটা খুবই ইজি। এর মধ্যে কোন রকম কোনো জটিলতা নেই, কোনো নতুন জিনিস নেই। পুরোনো জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কখন বিচ্ছুরণ হয়, কখন বিক্ষেপণ হয়, বিচ্ছুরণ হলে কতটা হয়, কোনো কোন আলোর বিচ্ছুরণ হয়, বিচ্ছুরণ ভালো দেখতে গেলে কেমন কি করতে হয়, বিক্ষেপণ কখন হয়, এই সমস্ত জিনিসগুলো বুঝবো। তার আগে আমরা দেখবো বিচ্ছুরণ আর বিক্ষেপণ কাকে বলে। আগে আমরা চ্যাপ্টারে যেহেতু দুটো হেডিং আছে, এই দুটোর মধ্যে ডিফারেন্স বোঝার চেষ্টা করব যে এরা কি। এবং এখানে থিওরি ইজ ভেরি ইজি। যদি আমরা আগের চ্যাপ্টারের বিচ্যুতি সম্বন্ধে আমরা আইডিয়া পাই, সেটা সম্বন্ধে আমি 1-2 মিনিট বলবো। আর তারপর আমরা বিক্ষেপণ বলতে কি বোঝায়, এবং এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, যেমন ধরে নাও বর্ণালী সম্বন্ধে বলা আছে। বর্ণালী সম্বন্ধে আমরা আইডিয়া পাবো এবং সেটা দেখবো কি ক্ষেত্রে তৈরি হয়। এবং তারপর এখানে রামান ইফেক্ট সম্বন্ধে কথা বলা আছে। রামন ইফেক্ট বা রামন ক্রিয়া সম্বন্ধে কথা বলা আছে। কখনো কখনো দেখছি তোমাদের রামন ইফেক্টেরও কোশ্চেন বিভিন্ন টেস্ট পেপারে। আমি যে টেস্ট পেপারটা নিয়ে এসেছি, আমি আসার সময় টেস্ট পেপারে প্রায় 14 বা 15টা বা 16টা 17টা ফিজিক্সের কোশ্চেন ছিল। সবগুলোই দেখেছি। তার কিছু কিছু জায়গা থেকে দেখছি রামন ইফেক্ট থেকে কোশ্চেন ফেলেছে। তো আমরা এগুলো কোনো রকম কনফিউশন না রেখে আমরা এই জায়গাগুলো ক্লিয়ার করবো। প্রথম কথা হচ্ছে বিচ্ছুরণ বা ডিসপারশন কাকে বলে আর বিক্ষেপণ কাকে বলে। ফার্স্ট, যদি বুঝতে না পারো সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু বলবে। তাহলে ফার্স্ট আমরা বোঝার চেষ্টা করব বিচ্ছুরণ কি আর বিক্ষেপণ কি। বিচ্ছুরণ কি আর বিক্ষেপণ কি, এই দুটো সম্বন্ধে আইডিয়া আমরা ক্লিয়ার। বিচ্ছুরণের ইংরেজি নাম হচ্ছে ডিসপারশন। ডিসপারশন ইজ মোর ইম্পর্টেন্ট একটা টার্ম, বেশি ইম্পর্টেন্ট টার্ম। বেশি ক্ষেত্রে এই বিচ্ছুরণ একটা সিস্টেমেটিক প্রসেস বলে, এটা সুসংগত, মানে একটা সিস্টেমেটিক একটা প্রসেস বলে বিচ্ছুরণটাকে বেশি উচ্চারণ করা হয় আলোর ক্ষেত্রে। আমরা আলো পড়ছি কিন্তু জ্যামিতিক আলো, তো জ্যামিতিক আলোর ক্ষেত্রেই পড়বো। আর বিক্ষেপণ যেটা, সেটা হচ্ছে তোমার স্ক্যাটারিং। স্ক্যাটারিং, এই দুটো সম্বন্ধে আমরা বোঝার চেষ্টা করব। দেখো, আমরা দেখেছি আমরা দেখেছি এই বিচ্ছুরণ সম্বন্ধে যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা দেখেছি যখন আলোর প্রতিসরণ, এগুলো দুটোই কিন্তু আমরা আলোর ক্ষেত্রে করছি। আলো, দুটোই কিন্তু আলোর ক্ষেত্রে করছি। একটা আলোর বিচ্ছুরণ, একটা আলোর বিক্ষেপণ। তো আমরা আলোর ক্ষেত্রে আলোর প্রতিসরণ যখন পড়েছি, তোমাদেরকে জিজ্ঞেস করবো, তোমরা সবাই কিন্তু পার্টিসিপেট করবে। আলোর প্রতিসরণ যখন পড়েছি তখন আমরা দেখেছি যে কোনো মাধ্যমের মধ্যে দিয়ে আলো যখন যায়, সাপোজ এরকম একটা স্ল্যাবের মধ্যে দিয়ে, প্যারালাল স্ল্যাব ধরে নাও, স্ল্যাবের মধ্যে দিয়ে আলো যখন যায়, এরকম করে যখন পড়ে, তখন আলো ঘনমাধ্যমে যায়, এরকম করে যায়। তাহলে এই ক্ষেত্রে আলোর চ্যুতি কেমন হয়? চ্যুতি কত হয়? ভেরি গুড। এই দুটো যদি প্যারালাল লাইন্স হয়, প্যারালাল লাইন্স যদি হয়, তাহলে এক্ষেত্রে 0 ডিগ্রি হয় চ্যুতি, আমরা জানি। ঠিক। এবার সিমিলারলি সেই একই প্রতিসরণ, এটা তো একটা প্রতিসারক মাধ্যম। হুম, এটাও একটা প্রতিসারক মাধ্যম। প্রতিসারক মাধ্যম। এবার যদি আমরা এইরকম ধরনের কোনো প্রতিসারক মাধ্যম বলি, যেটাকে আমরা একটা স্পেশাল নাম দিয়েছি
সেই নামটা হচ্ছে প্রিজম। তার ক্ষেত্রে যদি একটা তলে আলো পড়ে, এরকম করে আলো পড়ে এবং পড়ার পর কোনোভাবে গিয়ে এরকম করে যদি যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে প্রিজমের এই দিকটা হচ্ছে বেস, এই দিকটা হচ্ছে বেস বা ভূমি, আর এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাকে বলা হয় প্রতিসারক কোণ। প্রতিসারক কোণ। তো এক্ষেত্রে এটা এরকম করে যাওয়ার কথা ছিল, কিন্তু গেল এইভাবে নিয়ে গিয়ে এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয় ডেল্টা। এই যে ডেল্টা অ্যাঙ্গেলটা তৈরি হয়, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলি চ্যুতি। তাহলে চ্যুতি হলো ডেল্টা। এবার বলো তো দেখি, এই ডেল্টাটা যদি পাতলা প্রিজম হয়, তাহলে এই ডেল্টাটা কার কার উপর নির্ভর করে? ডেল্টার ফর্মুলাটা কি পাতলা প্রিজমের জন্য? একদম তাই, ভেরি গুড। ডেল্টা সমান হয় মিউ মাইনাস ওয়ান ইন্টু এ। এটা কি? এ হচ্ছে প্রতিসারক কোণ, এই অ্যাঙ্গেলটাকে বলা হয় এ। তাহলে কোন একটা প্রিজম যখন আমি নিয়ে নিয়েছি, আর সেই প্রিজমটা যদি পাতলা প্রিজম হয়, তাহলে সেক্ষেত্রে আমি ডেফিনেটলি বলতে পারি যে তার চ্যুতি নির্ভর করবে তার এর উপর, এবং সেটা সমানুপাতিক ভাবে নির্ভর করবে। আর যদি আমরা প্রিজমটাকে ফিক্স করে দিই এবং একই প্রতিসরাঙ্কের, একই প্রতিসরাঙ্ক হবে সেই প্রিজম ম্যাটেরিয়ালটা, সেরকম যদি কন্ডিশন আমি করি, তাহলে সমস্ত রকম আলো, যাদের সেই আলোর মধ্যে যে বর্ণগুলো আছে, সেই বর্ণ কি, বর্ণ অনুযায়ী এখানে এই যে ফর্মুলাটা ডেল্টা ইকুয়াল টু মিউ মাইনাস ওয়ান ইন্টু এ, এখানে কোন জিনিসটা চেঞ্জ করবে? কেউ বলতে পারবে? আলোর বর্ণ যদি চেঞ্জ হয়, মিউটা চেঞ্জ করবে। এটা কে বলেছে গো? একদম তাই। তাহলে এইখানে আমাদের এটা মনে রাখতে হবে, কচি সূত্রটা মনে রাখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। তিনি বলেছেন মিউ কনস্ট্যান্ট নয় যে কোনো আলোর ক্ষেত্রে। তিনি বলেছেন এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার, এরকম করে যায়। এবং আলোর ক্ষেত্রে কোন একটা বর্ণ যখন আমরা বলবো, তখন সেই বর্ণের জন্য কিন্তু ল্যামডা ফিক্সড। যদি লাল আলো বলি, তার ক্ষেত্রে ল্যামডা কিন্তু চেঞ্জ করবে না, মিউ চেঞ্জ করে যাবে। মিউটা আলাদা হবে কার সাপেক্ষে? অন্য কোনো বর্ণের সাপেক্ষে। লালের যেহেতু ল্যামডা সব থেকে বেশি, তাই তার মিউ কম। আর আর যদি অন্য আলো বলি, যেমন ধরো বেগুনি বলি, নীল বলি, তাদের কিন্তু তোমার তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু অনেকটা কম, কারণ তাদের শক্তি বেশি। বেগুনি ক্ষেত্রে 350-এর কাছে ন্যানোমিটার, 350 ন্যানোমিটারের কাছে তার তরঙ্গ দৈর্ঘ্য, যেখানে লালের কাছে প্রায় 740 থেকে 750 ন্যানোমিটার। সো 350 থেকে 750, হিউজ ডিফারেন্স। তো লালের ক্ষেত্রে ল্যামডা অনেক বেশি বলে মিউটা অনেক কম। এবার এই যে দুটো আমি আলোচনা করলাম, এখানে চ্যুতি শূন্য হলো আর এখানে চ্যুতি হলো, এই যে প্রতিসারক তল, এইটাকে যদি তুমি প্রিজম ভাবো, তাহলে তার কোন জিনিসটা এমন মানের হবে যার জন্য সে এনসিওর করছে যে চ্যুতিটা শূন্য হবে? কেউ বলতে পারবেন? কি সমান মান? মিউটা মান যদি না হয়, ধরো কাঁচ হলো, একদম তাই, মিউ সমান তো ওয়ান নয়, এটা তো অন্য কোনো প্রতিসারক মাধ্যম। এর ক্ষেত্রে এটা জিরো। হাউ ইউ উইল ডিফাইন এ জিরো? কারণ এটাকে তুমি বেস ভেবে নাও, এটাকে উল্টে দাও, দেখো এক পৃষ্ঠে পড়েছে, এক পৃষ্ঠে বেরিয়েছে। যদি আমরা এটাকে দেখি যে এরকম করে যদি প্রতিসারক তলটাকে আমরা ভাবি, তাহলে সেক্ষেত্রে এক পৃষ্ঠে এরকম বেরিয়েছে, এরকম গেছে, কারণ এটা ঘনমাধ্যম, তারপর আবার লঘু মাধ্যমে গিয়ে এই গেছে, মানে এই রে আর এই রে প্যারালাল হয়ে গেছে। তাহলে এইটাকে যদি আমরা প্রিজম ভাবি, এটাকে যদি আমরা বেস ভাবি,
তাহলে এটা তো প্যারালাল। তাহলে প্যারালাল দুটোকে যখন আমরা টাচ করবো তারা ইনফিনিটিতে গিয়ে এরা টাচ করবে, এবং সেক্ষেত্রে যদি এটাকে আমরা প্রিজমের মতো করে ভাবি যে এরকম করে গিয়ে ডট 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 করে গিয়ে মিলবে, এ হবে, এটা কোনোদিন মিলবে না। তার মানে এক্ষেত্রে এ হবে 0। তাই পাতলা প্রিজম যদি ধরি তাহলে সেক্ষেত্রে ডেল্টা সমান হবে মিউ মাইনাস 1 ইন্টু এ, and a is 0, that is equal to 0। সুতরাং সাদা হোক, সাদা আলোর মধ্যে যতগুলোই বর্ণ হোক, লাল হোক, বেগুনি হোক, হলুদ হোক, বা তোমার আকাশি হোক, নীল হোক, যাই হোক না কেন, সবুজ হোক, সব ক্ষেত্রেই কিন্তু মিউ যদি চেঞ্জ করে যায়ও, যেহেতু এ 0 হয়, তাই সবারই ক্ষেত্রে চ্যুতি কোণ 0 হবে। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে প্যারালাল স্ল্যাব যেটা হবে, যেখানে আমরা সমান্তরাল স্ল্যাব, যেটা সমান্তরাল প্রতিসারক স্ল্যাব যদি আমরা বলি, তাহলে তার ক্ষেত্রে যেহেতু এ সমান 0 কে যদি আমরা ভাবি, যে এটাকে যদি আমরা মন থেকে ভাবি, বোঝার চেষ্টা করি যে এটা একটা প্রিজম, তাহলে সেক্ষেত্রে তার এ সমান 0। তাই মিউ যাই হোক না কেন, ডেল্টা ইকুয়াল টু 0 হবে। তার মানে এখানে শিওর বোঝা যাচ্ছে, যদি সাদা আলো এর মধ্যে পড়ে, তো সাদা আলো ভাঙবে না, সাদা আলো হয়েই বেরিয়ে যাবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সাদা আলো যদি পড়ে, সাদা আলো আপতিত হলে আপতিত হলে উম, সাদা আলোই নির্গত হবে। তার কারণ কোনো ক্ষেত্রেই সাদা আলোর মধ্যে যে বর্ণ অনেকগুলো আছে, তাদেরকে ও মধ্যেখানে হয়তো স্প্লিট করলো, কিন্তু তারপর গিয়ে সব জুড়ে যাবে। তারপরে এইটা যদি সাদা থাকে, তাহলে এই দিকটাও সাদা থাকবে, বাইরেরটাও সাদা হবে। সুতরাং কোনো স্প্লিটিং আমি দেখতে পাবো না। কিন্তু যদি প্রিজম হয়, তার ক্ষেত্রে আমরা স্প্লিটিং দেখতে পাবো। এই যে স্প্লিটিং, কোন একটা যৌগিক আলো যেখানে কিছু মৌলিক বর্ণের আলো মিশ্রিত হয়ে আছে, সেই আলো যদি প্রিজমের উপর পড়ে, তাহলে প্রিজম থেকে নির্গত হওয়ার সময় মৌলিক আলোগুলো আলাদা আলাদা ভাবে সেপারেটেড হয়ে যায়। এই ঘটনাটাকে বলা হয় আলোর বিচ্ছুরণ। তাহলে এটা প্যারালাল স্ল্যাবের ক্ষেত্রে হলো না, সমান্তরাল স্ল্যাবের ক্ষেত্রে হলো না, কিন্তু প্রিজমের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু প্রিজমের ক্ষেত্রে প্রিজমের ক্ষেত্রে কি হবে, যেহেতু প্রিজমের ক্ষেত্রে প্রত্যেকের একটা নন জিরো মিউ আছে, নন জিরো মিউ, এখানে ডেল্টা যেহেতু মিউ মাইনাস 1 ইন্টু এ, এবং এখানে এ এর যে মান, সেই এটার উপর অবশ্যই ডিপেন্ড করবে, এ হচ্ছে নন জিরো। কিন্তু মজার কথা হচ্ছে এই যে মিউ, এটা বর্ণের উপর নির্ভর করে, বর্ণের উপর নির্ভর করে। তাই তাই ডেল্টাও বর্ণের উপর নির্ভর করে, ডেল্টাও বর্ণের উপর নির্ভর করে। ফলে ডেল্টা অফ রেড আর ডেল্টা অফ ভায়োলেট, ভায়োলেট বলে তো ওটাকে, ভায়োলেট মানে কি রে? ভায়োলেট মানে হচ্ছে বেগুনি তো, বেগুনি, বেগুনি, এটা হচ্ছে লাল, এটা আলাদা। বলো তো দেখি, এই দুটোর মধ্যে কে বেশি? অবশ্যই ভায়োলেটটা বেশি হবে। কেন ভায়োলেটটা বেশি বললে? তার মিল কি বেশি? ভায়োলেটের মিল কি বেশি? ফান্ডা কি? কচির ফান্ডা, মিউ ইকুয়াল টু এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার।
lambda of red is greater than lambda of violet. তার মানে আমি বলবো mu of red is less than mu of violet. তাহলে mu violet বেশি, তার মানে আমরা বলবো mu red minus 1 into A is less than mu violet minus 1 into A. সেখান থেকে আমরা বলতে পারি ডেল্টা রেড ইজ লেস দ্যান ডেল্টা ভায়োলেট। তাহলে এখান থেকে এর অ্যান্সার হচ্ছে অবশ্যই ভায়োলেটের বেশি, ভায়োলেটের বেশি। তার মানে এখানে যে রেটা বেরোবে এই রের মধ্যে স্প্লিটিং হবে, স্প্লিটিং হবে। কিরকম স্প্লিটিং হবে? মৌলিক বর্ণে স্প্লিটিং হবে, মৌলিক বর্ণে স্প্লিটিং হবে। এই যে মৌলিক বর্ণে স্প্লিটিং হবে এই ঘটনাটাকে বলা হয় কি বলবো? বিচ্ছুরণ। তাহলে কোন একটি যৌগিক আলো কোন মাধ্যমে যদি পড়ে সেই প্রতিসারক মাধ্যম থেকে নির্গত হওয়ার সময় যদি দেখা যায় নির্গত হওয়ার সময় সেটি তার কনস্টিটিউয়েন্ট বা গঠনকারী মৌলিক বর্ণে স্প্লিট করে গেছে, তাহলে সেই ঘটনাটাকে আমরা বলবো বিচ্ছুরণ। তাহলে বিচ্ছুরণ বলতে কি বোঝালাম? তাহলে বিচ্ছুরণ হচ্ছে কোন যৌগিক বর্ণ, কোন যৌগিক বর্ণের আলো একটি প্রতিসারক মাধ্যমের মধ্যে দিয়ে, প্রতিসারক মাধ্যমের মধ্য দিয়ে আহ প্রতিসৃত হয়ে, প্রতিসৃত হয়ে নির্গত হবার সময়, হবার সময় যদি কনস্টিটিউয়েন্ট মানে হচ্ছে গঠনকারী, গঠনকারী মৌলিক বর্ণে ভেঙে যায়, মৌলিক বর্ণে ভেঙে যায়, তাহলে আলোর সেই ঘটনাকে, সেই ঘটনাকে বিচ্ছুরণ বলবো। বিচ্ছুরণ বলে ইংরেজিতে এটাকে বলা হয় ডিসপারশন। গুলিয়ে ফেলো না দুটোর মধ্যে, সেই জন্য আমি দুটোকে একদম আলাদা 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 করে বলছি। এটাকে বলে বিচ্ছুরণ। এবার বিক্ষেপণ কাকে বলে সেটা আমরা দেখি, তারপর আমরা বিচ্ছুরণে ঢুকবো, তারপর আমরা বিক্ষেপণে দেখবো। তাহলে বিচ্ছুরণে কি ঘটে একটা এক্সাম্পল দিই। একটা এক্সাম্পল যদি আমরা দিই, তাহলে এক্সাম্পল ওয়ান হচ্ছে যে একটা প্রিজমে সাদা লাইট যদি দিই, সাদা যদি লাইট আমরা ফেলি, তাহলে এখানে কিন্তু আমরা স্প্লিটিং পাবো। কি স্প্লিটিং পাবো বলো তো দেখি? নিচে কি থাকবে? ভিবজিওর তো হবে, নিচে ভি হবে না উপরে ভি হবে? ভেরি গুড। তাহলে ভি আই বি জি ওয়াই ও আর এরকম করে স্প্লিটিং হবে। দিস উইল বি রেড, দিস উইল বি রেড। এই যে স্প্লিটিংটা হবে, এই স্প্লিটিংটা আমরা দেখতে পাবো বিচ্ছুরণের দরুন। তাছাড়াও এই বিচ্ছুরণের আর একটা প্রাকৃতিক এক্সাম্পল হচ্ছে, প্রাকৃতিক এক্সাম্পল যেটা আছে সেই এক্সাম্পল তোমরা বলতে পারবে কেউ? ভেরি গুড, রামধনু। যেটা আমরা এক পশলা বৃষ্টির পর মেঘের মধ্যে দেখতে পাই। এই যে রামধনু, যেটাকে ইংরেজিতে বলা হয় কি বলো? বলতে পারবে? এই যে রেনবো, দিস ইজ এ ভেরি স্পেশাল তোমার ড্রয়িং এলিমেন্ট
ছোটবেলায় প্রত্যেকে খুব মনে হয় তোমরা সবাই ড্র করেছো। এই স্পেশাল ড্রয়িং এলিমেন্ট রেইনবো, সেটাও কিন্তু এই বিচ্ছুরণের কারণে হয়, ডিসপারশনের কারণে হয়। এবার আমরা দেখি বিক্ষেপণ। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিক্ষেপণ, এটাকে বলা হয় স্ক্যাটারিং অফ লাইট। দুটোর মধ্যে কিন্তু কোন রকম কোনো মিল নেই। দুটো সম্পূর্ণ দুটো আলাদা জিনিস। এই ক্ষেত্রে যেটা হয় যে যখন আলো প্রবাহিত হয়, খুব ভালো করে বোঝার চেষ্টা করো, প্রবাহিত হয়, তখন তার গতিপথে যদি আর তার তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় তুল্য মূল্য তুল্য মূল্য কোনো আকারের বস্তুর উপর তা আপতিত হয়, তখন কিছু ক্ষেত্রে দেখা যায়, কিছু ক্ষেত্রে ওই আলো ওই আলো সেই বস্তু দ্বারা শোষিত হয়ে যায়। এবার আলো শোষিত হয়ে যায় মানে কি? এ কি সে আমরা আঁখের মধ্যে দিয়ে আঁখটাকে চিবিয়ে তার রসটাকে সু করে টেনে নিলাম, এরকম শোষণ? না। আলো যখন কোনো জায়গায় শোষণ হবে, তাহলে নিশ্চয় এই যে এলিমেন্টটা থাকবে, তার যে ইলেকট্রনিক স্ট্রাকচার থাকবে, তার কোনো একটা স্ট্রাকচারে আলো যখন পড়েছে তখন ইলেকট্রনটা এক জায়গা থেকে উপর জায়গায় যাবে। তার মানে আলো শোষণ হওয়া মানে তার স্ট্রাকচারের কোন একটা জায়গা থেকে ইলেকট্রন অন্য কোনো জায়গায় যাবে। এবং আমরা জানি এই যে গ্রাউন্ড স্টেটটা হয় এটা স্টেবল হয়, এই স্টেটটা স্টেবল হয়। এগুলো সব এক্সাইটেড স্টেট, উদ্দীপিত অবস্থা। এবং এই উদ্দীপিত অবস্থা কিন্তু স্টেবল হয় না, এগুলোর মধ্যে এগুলো মেটাস্টেবল স্টেট হয়। ফলে আলো যখন শোষণ করে নেবে, তারপর এটা আবার নিচে নেমে আসবে, নিয়ে বিকিরণ হবে। এবং এই বিকিরণটা কোন একটা ডেফিনিট ডাইরেকশনে হবে না, যে কোনো দিকে হতে পারে, চারিদিকে ছড়িয়ে যাবে বিকিরণটা। কি বলার চেষ্টা করলাম বুঝতে পেরেছো? কোন একটা আলো এসে পড়লো কোন একটা ছোট্ট এলিমেন্টের উপর, একটা জল বিন্দুর উপর পড়লো, বা একটা কোন একটা মেঘের কোন একটা অ্যাটমের উপর পড়লো, তখন সেই অ্যাটমটা শোষণ করে নিল আলোটা। তার মানে অ্যাটমটা যখন শোষণ করলো, তখন অ্যাটমের মধ্যে যে ইলেকট্রন গুলো আছে সেগুলো উদ্দীপিত স্তরে গেল। উদ্দীপিত স্তরের পরে তারা খানিকক্ষণ পরে আবার নিজে গ্রাউন্ড স্টেটে বা ভৌম স্তরে ফেরত আসবে। ফেরত আসার সময় যে বিকিরণটা হবে, সেটা আর একটা নির্দিষ্ট দিকে হবে না, চারিদিকে ছড়িয়ে পড়বে। এই যে চারিদিকে ছড়িয়ে পড়া, এই যে চারিদিকে ছড়িয়ে পড়া, এই ছড়িয়ে পড়ার ঘটনাটাকে বলা হয় বিক্ষেপণ। তার মানে একটা আলো আসছিল একটা ডেফিনিট ডাইরেকশনে, আলো আসছিল ধরো তোমার জানলা দিয়ে, একদম তীব্র আলো আসছে, কিন্তু জানলায় কিছু ধূলিকণা, জলকণা, এগুলোর দ্বারা সেই আলো শোষিত হওয়ার দরুন তারপর যখন তারা আবার বিকিরণ করবে, তখন সেই বিকিরণটা কিন্তু ওই আগের আলোর সমস্ত ইতিহাস ভুলে যাবে। সে যে কোনো দিকে হবে। তার জন্য শুধুমাত্র জানলা বরাবর আলো দেখা যায় না, চারিদিকে ছড়িয়ে যায়। কি আমি বোঝাতে পারলাম ব্যাপারটা? হ্যালো, 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 হ্যালো। তোমাদের বই কি দিয়েছে?
আমাদের বইটা নেই, আমাদের বই নাই। কত সকালে উচ্চ মাধ্যমিক সর্বনিম্ন সকালে উচ্চ পাবনা যায়। আছে, এই তো আছে। এখানে দেখতে পাচ্ছি বিক্ষেপণ আছে। কোন বস্তু কণার উপর তার আকারের তুলনায় বড় তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট কোন তরঙ্গ এসে পড়লে বস্তু কণা তরঙ্গ থেকে শক্তি গ্রহণ করে এবং গৌণ উৎস রূপে কণাটি ওই শক্তিকে তরঙ্গের আকারে চারিদিকে ছড়িয়ে দেয়। সূর্যের আলো যখন বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে যায় তখন বায়ুমণ্ডলের বায়ুকণা এবং সূক্ষ্ম ধূলিকণা ওই আলোকে বিভিন্ন দিকে ছড়িয়ে দেয়। আলোর এভাবে ছড়িয়ে পড়ার ঘটনাকে বিক্ষেপণ বলে। বায়ুমণ্ডলে ভাসমান ধূলিকণার উপর আলোক তরঙ্গ এসে পড়লে ওই কণা গৃহীত আলোক রশ্মির দরুন কাঁপতে থাকে এবং আলোক রশ্মিকে বিভিন্ন দিকে ছড়িয়ে বিকিরণ করে, তাই চারিদিকে ছড়িয়ে যায়। এই ঘটনাটাকে বলা হয় বিকিরণ, বিক্ষেপণ। তো এই বিক্ষেপণের জন্যই কিন্তু আমরা গোধূলি পাই। এই বিক্ষেপণের জন্যই কিন্তু আমরা সকালবেলায় কি পাই? উষা পাই। উষা মানে কি? সূর্য ওঠার আগেও আমরা কিছুটা আলো পাই। এটা কিন্তু এই উষা এবং গোধূলি হয় এই বিক্ষেপণের দরুন। তাহলে আমরা এখানে ইনকমপ্লিট করেছি, এটা কমপ্লিট করি। যখন আলো প্রবাহিত হয় তখন তার গতিপথে তার তরঙ্গ দৈর্ঘ্যের তুল্য মূল্য বা ছোট, তুল্য মূল্যের জায়গায় এখানে তোমাদের বই দিয়েছে ছোট, হ্যাঁ ছোট ঠিকই দিয়েছে। একটি কণা বা কণা সমূহ বস্তুর উপর তা আপতিত হলে সেক্ষেত্রে শোষিত হয় এবং এবং বস্তু বা বস্তু কণা এখন গৌণ উৎস হিসেবে হিসেবে কাজ করে এবং বিকিরণ বর্ণালী ছাড়ে। বিকিরণ আলো বিকিরণ করে, আলো বিকিরণ করে যা যে কোনো দিকে হওয়া সম্ভব, যে কোনো দিকে হয়। তার মানে আলো এইদিকে পড়ছিল, এই দিক দিয়ে আলো আসছিল, এটা হচ্ছে আপতিত আলো। এখানে ধরে নাও একটা মিডিয়াম আছে, এখানে একটা মাধ্যম আছে, এই মাধ্যমে কিছু কণা আছে, যে কণাগুলোর আকার এর তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে ছোট, তার ফলে কণাগুলো শোষণ করবে, কিন্তু অ্যাজ এ রেজাল্ট যেটা হবে আলো এদিকেও ছড়াবে, আলো এদিকেও ছড়াবে, আলো এদিকেও ছড়াবে, আলো এদিকেও ছড়াবে, আলো এদিকেও ছড়াবে। তার মানে সে আর প্রিভিয়াস হিস্ট্রি ভুলে গেল। এই যে আলোটা এরকম যেত, এই যদি মাধ্যম না থাকতো কোন দিকে যেত? সোজা পালিয়ে যেত, সোজা পালিয়ে যেত। কিন্তু এটা হলো না, এর চারিদিকে চতুর্দিকে ছড়িয়ে গেল, চতুর্দিকে ছড়িয়ে গেল। এই যে ঘটনা, এই ঘটনাটাকে বলা হয় বিক্ষেপণ বা স্ক্যাটারিং। এর এক্সাম্পল কি? এই স্ক্যাটারিং এর জন্য বিক্ষেপণের দরুনই, বিক্ষেপণের দরুন আমরা কি কি পাই? উষা পাই আর গোধূলি পাই। উষার ইংরেজি কি? এটা তো। আর গোধূলি ইংরেজি কি? ডন, টুয়াইলাইট। সেটা মানে কি? সূর্য ওঠার আগে আলো। সূর্য দেখতে পাচ্ছি না, সূর্য উঠবার আগে আলো। গোধূলি মানে কি? সূর্য অস্তমিত হওয়ার পরে আলো, অস্তমিত হওয়ার পরে আলো। থাকার কথা নয়,
কিন্তু থাকে, কেন থাকে? কারণ এইটা যদি পৃথিবী হয়, এইটা যদি পৃথিবী হয়, এখানে যদি সূর্য থাকে, সান থাকে, পৃথিবীর উপরে, পৃথিবীর চারিদিকে এখানে কি আছে? বায়ুমণ্ডল আছে। এখানে বায়ুমণ্ডল আছে। সেই বায়ুর মধ্যে অনেক বায়ুকণা, ধূলিকণা আছে। সূর্যের আলো কিরকম করে যায়? এ তো সোজা এরকম করে যাবে, সোজা পড়বে, এরকম করে পড়বে। তাহলে এখানে থাকা মানুষ, এখানে থাকা মানুষ, তার তো অন্ধকার হওয়ার কথা, কিন্তু হয় না। কেন হয় না? তার কারণ এখানের যে বায়ুকণা আছে, ধূলিকণা আছে, তারা চারিদিকে আলো ছড়িয়ে দেয়। তখন এখান থেকে এখানে আলো চলে আসবে। তখন এই অঞ্চলে কি হবে গো? হতে পারে উষা, হতে পারে গোধূলি। সূর্য যদি এইদিকে যায়, তাহলে এইটা হবে উষা। সূর্য যদি এইদিকে যায়, তাহলে হবে এই অঞ্চলটা হবে গোধূলি। কারণ তারপরেই রাত নামবে, আর উষা হলে তারপরেই খটখটে দিন হবে। এ কি বুঝেছো না বুঝোনি? আর এই যে রেখাটা, এই রেখাটাকে বলা হয় দিগন্ত রেখা, হরাইজন। অ্যাকচুয়ালি হরাইজনের বা দিগন্ত রেখার নিচে সমস্ত জায়গা অন্ধকার হওয়ার কথা, কিন্তু হয় না। কেন হয় না? বিক্ষেপণের দরুন হয় না। এই বোঝা গেল না, বোঝা গেল না? হ্যালো, 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 হ্যালো। বুঝতে পেরেছো? এই এমন কিছু জিনিস না, এটা খুবই খুবই ভেরি ভেরি সিম্পল। সবাই বুঝতে পেরেছো? একটু হ্যাঁ হু করো। এটা বুঝতে পেরেছিস? ঘুমাচ্ছে মনে হয়। আর কে আছিস? বুঝতে পেরেছো? ওকে। এনিওয়ে, দেখো, তার মানে আমরা এখানে দেখতে পেলাম যে সাদা আলো, তাহলে আমরা এখন বিক্ষেপণে আগে, বিক্ষেপণে বিচ্ছুরণে আমরা আগে নজর দিই, যেটার ইংরেজি নাম হচ্ছে ডিসপারশন। এখানে আমরা দেখছি সাদা আলো হচ্ছে একটা যৌগিক আলো, সাদা আলো হচ্ছে যৌগিক আলো। যে আলোর মধ্যে যে মৌলিক বর্ণগুলো আছে, সেই মৌলিক বর্ণগুলো হচ্ছে VIB, GY, OR। তারপরে হচ্ছে ভায়োলেট, তোমরা ভালো বুঝতে পারবে, ভায়োলেট, তারপরে ইন্ডিগো, ভুল হলে বলো, ব্লু, তারপরে গ্রিন, তারপরে ইয়েলো, তারপরে অরেঞ্জ, তারপরে রেড। এই দিকে গেলে, এই নিচের দিকে গেলে ল্যামডা বাড়ে, মানে হচ্ছে শক্তি নিচের দিকে গেলে কমে। তার মানে কি? মিউ কমে। ল্যামডা বাড়লে মিউ কমবে, তার মানে ডেল্টা কমে। তাহলে রেড কিন্তু বেশি বিচ্ছুরিত হয় না, রেডের চ্যুতি কম, ভায়োলেটের চ্যুতি বেশি। এই যে চ্যুতির ডিফারেন্স, এই যে চ্যুতির ডিফারেন্স, এটাকেই বলা হয়, এই যে ডিফারেন্স চ্যুতি হচ্ছে, এই ঘটনাটাকে বলা হয় বিচ্ছুরণ। তাহলে আমাকে বুঝতে হবে যে বিচ্ছুরণটা কে করে। বিচ্ছুরণ কি লেন্স করে, না কে করে বলো তো দেখি? তাহলে অনেক সময় প্রশ্ন আসে যে বিচ্ছুরণ কে করে। ফার্স্ট প্রশ্ন হচ্ছে বিচ্ছুরণ অ্যাকচুয়ালি হয় কেন? অ্যাকচুয়ালি কিসের জন্য হয়? যদি আমি বলি প্রিজমের জন্য, কি বলবে? একদম ঠিক। তা আমি যদি জিজ্ঞেস করি, ধরো না, বেগের ডিফারেন্স, তোমাকে প্রশ্ন জিজ্ঞেসই করলাম না, আমি বললাম প্রিজমের জন্য, তখন তুমি কি বলবে? হ্যাঁ কি না?
অ্যান্সার হচ্ছে না, শুধু প্রিজমের জন্য নয়, নট অনলি ফর প্রিজম। অবশ্যই একটা কারণ, নট অনলি ফর প্রিজম। তার কারণ এরকম দেখা গেছে যে এরকম একটা প্রিজম আছে, পাশে আর একটা প্রিজম এইভাবে যদি আমরা লাগিয়ে দিই, তাহলে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আলোগুলো যেমন এরকম এরকম হচ্ছে, সেগুলো গিয়ে আবার পরে মিলে যেতে পারে। তাহলে এখানে যে যৌগিক আলো তুমি পাচ্ছ, যৌগিক আলো যেটা পাচ্ছ, সেটা এখানে যৌগিক আলো পেতে পারো। তাহলে প্রিজম কিন্তু মূল কারণ নয়, প্রিজম দেখাচ্ছে, প্রিজম সৃষ্টি করছে। কিন্তু এমনও আছে যে প্রিজমের কিছু সমবায় ইউজ করলে সেটা কিন্তু চলে যেতে পারে। তাহলে প্রিজম শুধু নয়, নট অনলি প্রিজম, শুধু প্রিজম দিয়েই সম্ভব নয়। আলোর মধ্যে, আপতিত আলোর মধ্যে, আপতিত আলোর মধ্যে, আলোর মধ্যে বহু বর্ণ থাকতে হবে, বহু বর্ণ থাকতে হবে। এবং যে কথাটা এখন তুই বললি, যে কথাটা সুমিয়া বলল, যে এই যে আলোর বেগ আলাদা হতে হবে, আলোর বেগ আলাদা হতে হবে। তো আমরা এই প্রশ্নটা আমরা আলোচনা করি যে আলোর বেগের সাথে বিচ্ছুরণের কি সম্পর্ক। তাহলে বিচ্ছুরণ এবং আলোর বেগের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? আলোর বেগের মধ্যে সম্পর্ক কি বলবে? অবশ্যই আছে, অবশ্যই আছে। কারণ শূন্য বা বায়ু মাধ্যমে, শূন্য বা বায়ু মাধ্যমে, বলতো দেখি, শূন্য বা বায়ু মাধ্যমে লাল আর বেগুনের মধ্যে কার স্পিড বেশি? শূন্য বা বায়ু মাধ্যমের মধ্যে লাল আর বেগুনের মধ্যে কার স্পিড বেশি? সমান, দুটোরই সমান। তাহলে আমরা বলবো সমস্ত বর্ণের আলোর, সমস্ত বর্ণের আলোর স্পিড সমান। কিন্তু, কিন্তু অন্য মাধ্যম হলে, অন্য মাধ্যম হলে স্পিড আলাদা হয়। এবার আমি যদি জিজ্ঞেস করি কেন, ব্যাখ্যা করতে পারবে? একদম তাই। এটাকে সঠিকভাবে তোমরা যদি ব্যাখ্যা করতে চাও, একদম সুন্দরভাবে লাইন বাই লাইন, তাহলে প্রথমে শুরু কোথা থেকে করবে? প্রথম হচ্ছে কচি, কচি সম্পর্ক। কচিকে কাশি কষি যা লিখবে লিখবে। প্রথমে এটাকে বলবে মিউ সমান এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার। একটি বর্ণ যদি বলে, তাহলে ল্যামডা একটি হবে। বিভিন্ন বর্ণ যদি বলো, তাহলে ল্যামডা ভিন্ন হবে। ভিন্ন যদি ল্যামডা বলো, তাহলে মিউ ভিন্ন হবে। ভিন্ন ল্যামডা যদি বলি, তাহলে মিউ ভিন্ন হবে। এবার আমরা মিউ সমান কি জানি? মিউ সমান আমরা জানি সি বাই ভি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভুলে গেলে চলবে না, বিভিন্ন জায়গাগুলো ভুলে গেলে চলবে না। মিউ সমান হচ্ছে কোন একটা মাধ্যমের প্রতিসরাঙ্ক কোন একটা বর্ণের উপর নির্ভর করে। বর্ণ অনুযায়ী যে মিউ গুলো তুমি পেলে, সেই মিউ গুলো ভিন্ন দেখতে পাচ্ছ। সি তো ভিন্ন নয়, সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ। তাহলে মিউ যদি ভিন্ন হয়, তাহলে এই সম্পর্ক থেকে আমরা বলতে পারি ভিন্ন মাধ্যম, ভিন্ন মাধ্যম মানে
অন্য মাধ্যম, শূন্য মাধ্যম ছাড়া অন্য মাধ্যম, শূন্য বা বায়ু মাধ্যম ছাড়া অন্য মাধ্যম ছাড়া অন্য মাধ্যম যদি আমরা দেখি, তার ক্ষেত্রে তার ক্ষেত্রে কি হবে? ভি আলাদা হবে। এখন প্রশ্ন হচ্ছে ভি কার বেশি হবে? কার বেশি হবে? যদি আমি জিজ্ঞেস করি ভায়োলেট এর বেশি হবে না রেড এর বেশি হবে, কি বলবে? ভেরি গুড, ভেরি গুড, রেড এর বেশি হবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে রেড এর মিউ কম। তার কারণ রেড এর মিউ ল্যামডা বেশি। ল্যামডাটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট ক্যালকুলেশনের বা অ্যানালিসিস করার জন্য। ল্যামডার জন্য সেই মাধ্যমে সেই বর্ণের জন্য মিউ নির্ধারিত হয়। আর মিউ নির্ধারিত হলে সেই বর্ণ ওই মাধ্যমে কত স্পিডে যাবে সেটা নির্ধারিত হয়। যদি স্পিড বেশি হয় বিক্ষেপণ কম হবে, যদি বিচ্ছুরণ কম হবে। আর স্পিড যদি কম হয় তাহলে তার চ্যুতি বেশি হবে। তাহলে এখানে আমরা বুঝবো যে স্পিড বেশি হলে চ্যুতি কম, আর স্পিড কম হলে চ্যুতি বেশি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি আমরা দেখি একটা প্রিজম, তাহলে তার ক্ষেত্রে এটা যদি সাদা আলো হয়, এখানে কালার দেখে তোমরা ভেবো না যে এটা আমাকে ছবি আঁকতে হবে, সাদা উপর সাদা আলো আমি আঁকতে পারবো না। এটা যদি সাদা আলো হয় তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এরকম স্প্লিটিং হবে, এরকম স্প্লিটিং হবে। এখানে যদি আমি একটা পর্দা ফেলি, যদি পর্দা ফেলি তাহলে সেই পর্দায় বিভিন্ন স্পট তৈরি হবে, এখানে স্পট তৈরি হবে লালে, আহ, বিভিন্ন কালারে। সেখানে আমরা এখন দেখলাম যে ভি আই বি জি ওয়াই ও আর এরকম হবে, ভিভিওর হবে। এবার আমরা দেখতে পাচ্ছি যে ডেল্টা অফ আর ইজ গ্রেটার দ্যান ডেল্টা অফ ভি, কারণ লালের চ্যুতি কম, লালের চ্যুতি কম। এখন এই যে লালের চ্যুতিটা ভায়োলেটের তুলনায় কতটা বেশি, সরি এটা তো ভুল বললাম, লেস দ্যান, লালের চ্যুতি কম ভায়োলেট বেশি, তাহলে ভায়োলেটেরটা কত বেশি? এই যে ডেল্টা ডেল্টা, এই জিনিসটাকে বলা হয় কৌণিক বিচ্ছুরণ বা অ্যাঙ্গুলার ডিসপারশন। ঘটনাটাকে আমরা ডিসপারশন বলছি, তাহলে অ্যাঙ্গুলার ডিসপারশন কৌণিক বিচ্ছুরণ কাকে বলবো? কৌণিক বিচ্ছুরণ সমান হচ্ছে যে ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর, এই মানটাকে বলছে কৌণিক বিচ্ছুরণ। তাহলে আর আমাদের সাদা আলো যদি আমরা ধরি, তার বর্ণগুলোকে যদি আমরা দেখি, ভি ওয়াই, ভি আই বি, জি ওয়াই ও আর, এগুলোকে যদি আমরা ভালো করে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এদের তরঙ্গ দৈর্ঘ্যের যে রেঞ্জ, তরঙ্গ দৈর্ঘ্যের একটা রেঞ্জ আছে, একটা রেঞ্জ মানে হচ্ছে তোমার বিস্তার আছে। সেই বিস্তারের মধ্যে যেটা একদম মধ্যেখানে আছে সেটা হচ্ছে ইয়েলো। তাহলে হলুদ বর্ণ হচ্ছে, হলুদ বর্ণ একদম মধ্যমা, প্রায় মধ্যমা, প্রায় মধ্যে। তাই হলুদ বর্ণ দেখে হলুদ বর্ণের যে চ্যুতি হয় সেটাকে বলা হয় গড় চ্যুতি বা অ্যাভারেজ চ্যুতি। তাই হলুদ বর্ণের চ্যুতিকে
হলুদ বর্ণের যে চ্যুতি সেই চ্যুতিকে বলা হয় গড় চ্যুতি বা অ্যাভারেজ চ্যুতি বা মিন চ্যুতি। চ্যুতির ইংরেজি কি? ডেভিয়েশন, মিন ডেভিয়েশন। কোনো প্রিজমের মধ্যে দিয়ে যদি সমস্ত আলো যাচ্ছে, এইটা হচ্ছে কৌণিক বিচ্ছুরণ, আর তার মধ্যে ইওলোর জন্য যে বিচ্ছুরণটা হচ্ছে সেটা হচ্ছে ডেল্টা মিন বা ডেল্টা মধ্য। সবার জন্য তো, সব বর্ণের জন্য তো আলাদা আলাদা বিচ্যুতি, কিন্তু ইওলোটা মোটামুটি আমাদের যে দৃশ্যমান আলোর যে রেঞ্জ, সেই রেঞ্জের ঠিক মধ্যিখানে তার তরঙ্গ দৈর্ঘ্য থাকে। তাই হলুদ বর্ণের জন্য যে চ্যুতিটা হয় সেটাকে আমরা মিন ডেভিয়েশন বলি, বা গড় চ্যুতি বলি, বা অ্যাভারেজ চ্যুতি বলি, বা মধ্য চ্যুতি বলি। ওকে, তাহলে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি কৌণিক বিচ্ছুরণ হলো, কৌণিক বিচ্ছুরণ যেটা, সেটা তোমার হলো ডেল্টা ভায়োলেট মাইনাস ডেল্টা রেড। আর হলুদ বর্ণের চ্যুতি হলো, হলুদ বর্ণের চ্যুতি যেটা, সেটা আমি ধরলাম ডেল্টা, এটা সমান হবে ডেল্টা ই হলো, তার মানে মিউ ই হলো -1 × a। কারণ আমরা জানি যদি প্রিজমের ক্ষেত্রে আলোচনা করি, পাতলা প্রিজমের ক্ষেত্রে এ যদি হয়, এখানে যদি আলো পড়ে, তাহলে তার যে বিচ্যুতিটা হবে সেই বিচ্যুতিটা নির্ভর করছে তোমার কোন কোন আলো পড়েছে তার তরঙ্গ দৈর্ঘ্যের উপর। তাহলে এইটা হচ্ছে তোমার ডেল্টা এর যে চ্যুতি, এই বর্ণের চ্যুতি, এর যে চ্যুতি হবে সেটা হচ্ছে ডেল্টা রেড, এর যে চ্যুতি হবে সেটা হচ্ছে ডেল্টা ভায়োলেট, আর এর মধ্যেখানে যে চ্যুতিটা হবে সেটা হচ্ছে ডেল্টা ইয়েলো। এখন কোন একটা প্রিজম কেমন তোমার তোমার বিচ্ছুরিত হবে, কোন একটা প্রতিসারক মাধ্যম কেমন বিচ্ছুরণ করবে, তার একটা ক্ষমতা আছে। সেই ক্ষমতাটাকে বলা হয় বিচ্ছুরণ ক্ষমতা। এই বিচ্ছুরণ ক্ষমতা যেটা, কোন একটা মাধ্যমের বিচ্ছুরণ ক্ষমতা বা ডিসপারসিভ পাওয়ার, এর সংজ্ঞা হচ্ছে, এর সংজ্ঞা হচ্ছে, এটা সমান হচ্ছে ডেল্টা ভায়োলেট মাইনাস ডেল্টা আর বাই ডেল্টা ইউলো। এটাকে বলা হয় ওমেগা। এটা হচ্ছে সংজ্ঞা, এটা কি বুঝতে পারছো? সংজ্ঞা। বেগুনি এবং লাল বর্ণের মধ্যে যে চ্যুতির বিয়োগফল, তার সাথে হলুদ বর্ণের যে চ্যুতি হবে তার অনুপাতকে বলা হয় বিচ্ছুরণ ক্ষমতা। তাহলে বলো তো দেখি, বিচ্ছুরণ ক্ষমতার একক কি হবে? এককহীন হবে। তাহলে হলুদ, এখানে হচ্ছে ভায়োলেট মানে কি বেগুনি, এবং লাল বর্ণের আলোর, লাল বর্ণের আলোর চ্যুতির বিয়োগফল, বিয়োগফল এবং এবং হলুদ বর্ণের আলোর, হলুদ বর্ণের আলোর চ্যুতির অনুপাতকে, অনুপাতকে ডিসপারসিভ পাওয়ার বা বিচ্ছুরণ ক্ষমতা বলে, বিচ্ছুরণ ক্ষমতা বলে। সো ওমেগা ইকুয়াল টু দিস। এবার কিছু ছোট 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 ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন কিচ্ছু নেই এর মধ্যে। তাহলে ওমেগা ইকুয়াল টু ডেল্টা ভায়োলেট মাইনাস ডেল্টা রেড বাই ডেল্টা ইয়েলো মাইনাস ডেল্টা ইয়েলো। না, এবার আমরা লিখতে পারি ডেল্টা ভায়োলেট সমান আমরা কি জানি? মিউ ভায়োলেট -1 × a। ডেল্টা রেড সমান আমরা কি জানি?
মিউ রেড মাইনাস ওয়ান ইন্টু এ, আর ডেল্টা ইয়েলো সমান মিউ ইয়েলো না লিখে ধরে নাও মিউ লিখলাম, মানে মিউটাই হচ্ছে তোমার মিন মিউ। মিন মানে নিচ ভেবো না, মিন মানে গড়, এটা মিন মিউ। কারণ এটা মিন ইয়েলো, এটাকেই আমরা মিউ ধরলাম, ইয়েলো ইয়েলো আর লিখবো না। তাহলে এই তিনটেকে ব্যবহার করলে আমরা ওমেগা সমান বিচ্ছুরণ ক্ষমতা সমান কি লিখতে পারি? লিখি, উপরে লিখবো দেখো মিউ ভি মাইনাস ওয়ান ইন্টু এ মাইনাস মিউ আর মাইনাস ওয়ান ইন্টু এ বাই মিউ মাইনাস ওয়ান ইন্টু এ কেটে গেলে ওয়ান ওয়ান কেটে গেলে উপরে হবে মিউ ভায়োলেট মাইনাস মিউ রেড বাই মিউ মাইনাস ওয়ান। এবার দেখো এই মিউ ভায়োলেট এবং মিউ রেডটাকে আমরা ধরে নিতে পারি, মনে করি মিউ ভায়োলেট মাইনাস মিউ রেড এটা সমান ধরলাম ডেল্টা মিউ। তাহলে ওমেগা সমান তাহলে কি দাঁড়ালো? ওমেগা সমান দাঁড়ালো ডেল্টা মিউ বাই মিউ মাইনাস ওয়ান। এই যে সম্পর্কগুলো লিখছি, এই সম্পর্কগুলোই কিন্তু পরীক্ষার হলে পড়বে। তাহলে ওই কৌণিক বিচ্ছুরণের সাথে ওমেগার কি সম্পর্ক? তাহলে কৌণিক বিচ্ছুরণটা কি? এখানে আমরা পেলাম কৌণিক বিচ্ছুরণ, এবং বিচ্ছুরণ ক্ষমতা, এদের মধ্যে সম্পর্ক আমরা স্থাপন করছি ধরে নাও। তাহলে আমরা কি লিখবো? কৌণিক বিচ্ছুরণ মানে কি? এইটা মানে হচ্ছে মিউ ডেল্টা ভায়োলেট মাইনাস ডেল্টা রেড, আর বিচ্ছুরণ ক্ষমতা মানে হচ্ছে ওমেগা, সেটা মানে হচ্ছে ডেল্টা ভায়োলেট মাইনাস ডেল্টা রেড বাই ডেল্টা। ডেল্টাটা কার? ডেল্টা হচ্ছে ইয়েলোর, ডেল্টা অফ ইয়েলো। তাহলে এই দুজনের মধ্যে সম্পর্ক কিন্তু হচ্ছে ডেল্টা ভায়োলেট মাইনাস ডেল্টা আর সমান পাতি, এটাকে গুণ করে দিলে যা হবে ওমেগা ইন্টু ডেল্টা। তারপরে মধ্যেখানে বিচ্ছুরণ ক্ষমতা থাকবে, তাহলে কৌণিক বিচ্ছুরণ সমান বিচ্ছুরণ ক্ষমতা কিন্তু হলুদ আলোর চ্যুতি। তাহলে এখানে আমরা লিখতে পারি কৌণিক বিচ্ছুরণ সমান বিচ্ছুরণ ক্ষমতা কিন্তু হলুদ বর্ণের চ্যুতি। এগুলোই মাঝে মাঝে প্রমাণ করার জন্য পরীক্ষায় পড়ে যায়। এবার এটা তো একটা প্রিজমের জন্য করলাম, এই যে এখন ধরে যেটুকু করলাম সেটা হচ্ছে পরে সিঙ্গেল প্রিজম। এই যে ক্যালকুলেশন গুলো করলাম এগুলো আমরা সিঙ্গেল প্রিজমের জন্য করলাম। এবার প্রিজমের যদি আমরা কম্বিনেশন নিই, যেটা তোমার পরীক্ষা 100% করার চান্স, এবং তোমরা দেখবে প্রশ্নপত্র যখন তোমরা টেস্ট পেপারে দেখবে বা তোমাদের বাঁকা বই, কি নাম ওটা, রায় অ্যান্ড মার্টিন, যেটা না পড়লে পশ্চিমবঙ্গের টপার হয় না, সেই বইটা দেখবে, সেখানে প্রায় বারবার তোমরা দেখতে পাবে যে সমস্ত পাকা হোক বা কাঁচা হোক বিভিন্ন বইয়ে এই এর পরে যেটা আমরা পড়বো সেই সংক্রান্ত একটা প্রশ্ন কিন্তু পড়বেই। সেটা হচ্ছে প্রিজমের সমবায় ব্যবহার করে কোন শর্তে আমরা বিচ্ছুরণ পাবো কিন্তু চ্যুতি পাবো না। আবার প্রিজমের সমবায় ব্যবহার করে আমরা কোন শর্তে চ্যুতি পাবো না বা চ্যুতি পাবো কিন্তু বিচ্ছুরণ পাবো না। যেমন এখানে আমরা এই যে প্রিভিয়াস যে আমরা স্টোরি গুলো পড়লাম, প্রিভিয়াস যে আলোচনাগুলো আমাদের হলো, প্রিভিয়াস আলোচনা, এই আলোচনাগুলোতে কিন্তু হলো শুধুমাত্র সিঙ্গেল প্রিজমের জন্য, একটি প্রিজমের জন্য, যেখানে একটা প্রিজম থাকবে তার একটা প্রতিসারক কোণ থাকবে, সেখানে গিয়ে পড়বে আলো, এইখানে যে অ্যাঙ্গেল তৈরি হবে এটা হবে ডেল ডেল্টা, মানে হচ্ছে ডেল্টা ভি মাইনাস ডেল্টা রেড, আর ওমেগা সমান আমরা পেলাম ডেল্টা ভায়োলেট মাইনাস ডেল্টা রেড বাই ডেল্টা, সমান পেলাম
ডেল্টা মিউ বাই মিউ ভায়োলেট মাইনাস কিউ আর, এগুলো আমরা পেলাম। এবার প্রশ্ন হচ্ছে, যদি আমরা প্রিজমের সমবায় ইউজ করি, প্রিজমের সমবায়, তখন আমরা বিভিন্ন ধরনের ব্যবহার করতে পারি। ধরো এই একটা প্রিজম নিলাম, তার নিচে আর একটা প্রিজম নিলাম, তাহলে এরকম করে এরকম বিচ্ছুরণ হলো, তারপরে এখানে গেলে আবার হয়তো আরো বেশি বিচ্ছুরণ হতেই পারে একই দিকে থাকলে। কিন্তু এমনও তো কন্ডিশন হতে পারে, স্পেশাল কিছু কেস হতে পারে, বিভিন্ন কেসে কি হতে পারে, যা খুশি হতে পারে, একটু বেশি একটু কম হতে পারে, কিন্তু স্পেশাল কেসেস হচ্ছে দুটো। দুটো স্পেশাল কেস আছে, যার মধ্যে একটি পরীক্ষায় পড়বে, একটি পরীক্ষায় পড়ার চান্স বা আসার চান্স ম্যাক্সিমাম, আসার চান্স প্রায় 95%। সেটা কি? দুটো কেস বলেছি। নাম্বার ওয়ান কেস হচ্ছে প্রিজমের এমন সমবায়, প্রিজমের এমন সমবায় করো যাতে, যাতে নেট চ্যুতি শূন্য, কিন্তু নেট বিচ্ছুরণ হবে। আর দু নম্বর কন্ডিশন হচ্ছে প্রিজমের এমন সমবায় করো, প্রশ্ন বলবে তাহলে নেট বিচ্ছুরণ হবে, সেক্ষেত্রে নেট বিচ্ছুরণ কত? সেক্ষেত্রে নেট বিচ্ছুরণ কত? এরপরে প্রিজমের এমন সমবায় বানাবো যাতে নেট বিচ্ছুরণ শূন্য, নেট বিচ্ছুরণ নেই কিন্তু চ্যুতি আছে, কিন্তু চ্যুতি আছে। প্রশ্ন করবে এক্ষেত্রে নেট চ্যুতি কত? দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। তাহলে এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, আমরা জানি প্রিজম সবসময় বাঁকিয়ে দেয় আলো কোন দিকে? প্রিজমের কোন দিকে বাঁকিয়ে দেয় আলোকে? ভূমির দিকে। তাহলে পরের প্রিজমের ভূমি যদি উল্টো দিকে রাখি, তাহলে দেয়ার ইজ এ চান্স যে আমরা চ্যুতিটাকে কমিয়ে দিতে পারতে পারি। আর চ্যুতি কমলেই কিন্তু একটা চান্স থাকে বিচ্ছুরণটাকে কমানোর। কিন্তু তার মানে কি এই যে চ্যুতি কমলেই বিচ্ছুরণ কমবে? অ্যান্সার হচ্ছে না। তার মানে কি এই যে যদি বিচ্ছুরণ না থাকলে তাহলে চ্যুতি হবে না? অ্যান্সার হচ্ছে না। এমন কেস হতে পারে যেখানে চ্যুতি থাকবে না কিন্তু বিচ্ছুরণ হবে, এমনও কেস হতে পারে যেখানে বিচ্ছুরণ থাকবে না কিন্তু চ্যুতি হতে পারে। সেই স্পেশাল দুটো কেস, তাদের দুটো জেনারেল বা সাধারণ সমীকরণ এবং আলোচনা আমরা করবো। তার জন্য আমরা প্রথম যেটা পড়বো, প্রথম যে কেসটা, এটা বলা হয় চ্যুতিহীন বিচ্ছুরণ। এটা হচ্ছে চ্যুতিহীন বিচ্ছুরণ। আর দ্বিতীয় কেসটাকে বলা হয় বিচ্ছুরণহীন চ্যুতি। বিচ্ছুরণহীন চ্যুতি বুঝে নিন। তাহলে প্রথমে আমরা দেখি, ধরো বিচ্ছুরণহীন চ্যুতি, বিচ্ছুরণহীন চ্যুতি। তার জন্য আমরা স্পেশাল কি করবো? টু প্রিজম, টু ম্যাটেরিয়াল, আর টু অ্যাঙ্গেল অফ প্রিজম। কারণ প্রিজম দুটোর মিউ আলাদা, তাহলে মিউ আর মিউ প্রাইম হলো প্রিজমের প্রতিসরাঙ্ক, আর অ্যাঙ্গেলস গুলো ধরে নাও এ আর এ প্রাইম।
তাহলে কি করে কি করবো বলো? এই যে মিউ আর মিউ প্রাইম নিলাম, এগুলো কিন্তু আমরা একদম পুরোপুরি হলুদ বর্ণের জন্য নিলাম। কারণ গড় যখন আমরা নেব হলুদ বর্ণের জন্য নেবো। তাহলে হলুদ বর্ণের জন্য তোমার মিউ দুটো আলাদা, এবং তাদেরকে আমরা দেখতে পেলাম একটাকে এরকম করে রাখলে, আর একটা কথার কথা, আমরা গায়ে গায়ে রাখতে পারি। এটা রেখেছি। এই অ্যাঙ্গেলটা হচ্ছে এ, এই অ্যাঙ্গেলটা হচ্ছে এ প্রাইম। তাহলে বিচ্ছুরণহীন চ্যুতি, তাহলে আলো এখানে পড়লো, পড়ার পর এই আলোটা গেল, এই আলোটা গেল, তারপরে এই গেল, তারপরে এই এলো, এই হলো। কিন্তু নেট চ্যুতি হলো কি হলো না সেটা জানার জন্য আমাকে এখানে ডট 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 রাখতে হবে। এটা হচ্ছে ইনিশিয়াল লাইন। ইনিশিয়াল লাইন, এটা কেউ যদি না থাকতো, এরা কোনো প্রিজম যদি না থাকতো এসি বরাবর যেত, তাহলে এই আলোটা যেহেতু এই বরাবর বেরিয়েছে, তাহলে এখানে যে ডেল্টাটা তৈরি হলো সেটা হচ্ছে আমার নেট চ্যুতি। তাহলে সেটা শূন্য হলো না, শূন্য নয়। কিন্তু সাদা আলো যে পড়েছে, আলটিমেটলি সাদা আলোই বেরোলো, সাদা আলোই বেরোলো। তাহলে এখানে বিচ্ছুরণ হলো না। এবার আলোর ছবি এঁকেছি বলে আমরা তীর চিহ্ন এঁকে দেবো। এইদিকে যখন গেছে এইটা হচ্ছে রেড, কারণ এটা কম হয়েছে। এটা হচ্ছে ভায়োলেট, এটা বেশি হয়েছে। যে ভায়োলেট বেশি ভূমির দিকে আগে বেঁকে গেছিল, সেই ভায়োলেট পরেরটার জন্য বেশি উপরের দিকের ভূমির দিকে বেঁকে যাবে। তাই দেয়ার ইজ চান্স অফ কম্পেনসেটিং দিস ডিসপারশন ওয়ান বাই অ্যানাদার। তাহলে এখানে আমরা একটা জিনিস দেখতে পাবো যে দুই ক্ষেত্রে এখানে শর্ত হচ্ছে, শর্ত কি? শর্ত হচ্ছে ডিসপারশন লেস, মানে শূন্য বিচ্ছুরণ। তার মানে তার মানে প্রথম প্রিজমে বিচ্ছুরণ, প্রথম প্রিজমে কৌণিক বিচ্ছুরণ, কৌণিক বিচ্ছুরণ সমান দ্বিতীয় প্রিজমে, সমান দ্বিতীয় প্রিজমে কৌণিক বিচ্ছুরণ। মানটা কি? এ কি বোঝাতে পারলাম না পারলাম না? প্রথম প্রিজমে যেটুকু কৌণিক বিচ্ছুরণ হবে সেটা যদি দ্বিতীয় প্রিজমে কৌণিক বিচ্ছুরণ হয়, মানটা যদি সমান হয়, তাহলে আলটিমেটলি কোনো বিচ্ছুরণ থাকবে না। এটা কি বোঝা গেল না বোঝা গেল না? কেন গো? সমান হলেই জিরো হয়ে যায়, সমান হলে তো দ্বিগুণ হয়ে যেতে পারে, এক্ষেত্রে জিরো কেন হচ্ছে? সমান হলে তো জিরো হয়ে যেতে পারে, এই দ্বিগুণ, কারণ উল্টো দিকে বেস আছে। এই বেসটা এর এইদিকে, এর বেসটা এইদিকে। কারণ মান সমান হলেও যেহেতু এটা উল্টো দিকে বাঁকিয়ে দেয়, তাই জিরো ডিসপারশন হওয়ার একটা চান্স থেকে যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি প্রথমের ক্ষেত্রে, প্রথমের যেহেতু মিউ আলাদা, দ্বিতীয় মিউ প্রাইম আলাদা, তাহলে প্রথম বিজমের কৌণিক বিচ্ছুরণ, তাহলে শর্তটা কি? শর্ত হচ্ছে ডেল্টা ভায়োলেট মাইনাস ডেল্টা রেড সমান ডেল্টা ভায়োলেট প্রাইম মাইনাস ডেল্টা আর প্রাইম। কারণ দ্বিতীয় মাধ্যমের ম্যাটেরিয়ালটা আলাদা ধরে নিলাম। এবার আমরা এখানে লিখতে পারি এটা মানে কি? এটা মানে মিউ ভায়োলেট minus 1 into A minus mu red minus 1 into A সমান, এটাকে লিখতে পারি আমি মিউ ভায়োলেট প্রাইম মাইনাস 1 into A, A প্রাইম মাইনাস
মিউ রেড প্রাইম মাইনাস 1 ইন্টু এ প্রাইম, কারণ এদের কোণগুলো আলাদা। তাহলে এখানে এটা কাটলে হবে মিউ ভায়োলেট মাইনাস মিউ আর ইন্টু এ, আর এইদিকে হচ্ছে মিউ ভায়োলেট প্রাইম মাইনাস মিউ রেড প্রাইম ইন্টু এ প্রাইম। তাহলে এটাকে যদি আমরা মিউ ভায়োলেট মাইনাস মিউ রেড বাই মিউ মাইনাস 1 করে দিই, তাহলে এখানেও মিউ মাইনাস 1 ইন্টু এ হবে। এই মিউটা কার মিউ গো? মিউটা কার মিউ? মিউটা কার মিউ? কোন প্রিজম সাপেক্ষে? কোন আলোক বর্ণের কোন প্রিজম সাপেক্ষে? হলুদ বর্ণের, হলুদ বর্ণের বাম দিকের সাপেক্ষে। হলুদ বর্ণের মিউ বাম দিকের প্রিজমের প্রিজমে। তাহলে এখানেও আমরা লিখতে পারি মিউ ভায়োলেট প্রাইম মাইনাস মিউ রেড প্রাইম বাই মিউ প্রাইম মাইনাস 1, নিচে গুণ করলাম, আবার এদিকে মিউ প্রাইম মাইনাস 1 ইন্টু এ প্রাইম করতে পারি। এই জিনিসটা কি গো? আর এই জিনিসটা কি? পাতলা প্রিজমের চ্যুতি, কিন্তু কার চ্যুতি? ডেল্টা ওয়াই, ভেরি গুড, এটা ই হলো। আর ডান দিকেরটা কি লিখবো? ডেল্টা প্রাইম ওয়াই, ওয়াই প্রাইম না, ডেল্টা প্রাইম ওয়াই। তাহলে এইটা হচ্ছে ডেল্টা ওয়াই, এটা ডেল্টা প্রাইম ওয়াই। আর এই জিনিসটা কি গো? কার ওমেগা? বাম দিকের প্রিজমের ওমেগা। আর এটা হচ্ছে ডান দিকের প্রিজমের ওমেগা। এই শর্তটা পরীক্ষায় পড়বে। এই যে শর্ত বলে লিখেছি, এই শর্তটা পরীক্ষায় পড়বে। তাহলে এইটা আমরা দেখতে পাচ্ছি বাম দিকের প্রিজমের ওমেগা, বাম দিকের প্রিজমের ওমেগা। এটা হচ্ছে ডান দিকের প্রিজমের ওমেগা, ডান দিকের প্রিজমের ওমেগা প্রাইম। আর এইটা হচ্ছে ডেল্টা ওয়াই, আর এইটা হচ্ছে ডেল্টা ওয়াই প্রাইম বা ডেল্টা প্রাইম ওয়াই। তাহলে ওয়াই ওয়াই লিখবো না, কারণ এখানে তাহলে আবার ওয়াই লিখতে হতো, মিউ ওয়াই লিখতে হতো, এখানে ওয়াই লিখতে হতো। আমরা অত ওয়াই লিখিনি, আমরা ইহলোর জন্য শুধু ডেল্টা লিখি। বাম দিকেটার জন্য, বাম দিকের ইহলোর জন্য যে চ্যুতি হয়েছে সেটাকে আমরা লিখবো ডেল্টা। আর ডান দিকের প্রিজমের জন্য উল্টো দিকে যে চ্যুতিটা হয়েছে সেটাকে আমরা লিখবো ডেল্টা প্রাইম। যদি আমরা লিখি তাহলে শর্তটা কি দাঁড়াচ্ছে গো? কিসের শর্ত? বিচ্ছুরণ, বিচ্ছুরণহীন চ্যুতি, তার শর্ত। তার শর্ত কি দাঁড়ালো? শর্ত দাঁড়ালো ওমেগা ইন্টু ডেল্টা সমান ওমেগা প্রাইম ইন্টু ডেল্টা প্রাইম। দেখি, এইটা হচ্ছে বিচ্ছুরণ না হওয়ার শর্ত। এটা হচ্ছে বিচ্ছুরণ না হওয়ার শর্ত। কি হয়, মাঝে মাঝে যখন তোমরা পরবর্তীকালে দেখবে যে অপটিক্সের যখন এক্সপেরিমেন্ট করবে, তখন তোমাদের এমন এমন কন্ডিশন লাগবে যেখানে দুটো প্রিজম ইউজ করে তোমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে, কিন্তু তাদের বিচ্ছুরণ হলে চলবে না। এবং যদি মনোক্রোম্যাটিক লাইট না হয় তাহলে তো বিচ্ছুরণ হবে একটা প্রিজম নিলে। পলিক্রোম্যাটিক লাইট হলে বিচ্ছুরণ হবে, মনোক্রোম্যাটিক হলে কোনো চিন্তা নেই, সেক্ষেত্রে বিচ্ছুরণ হওয়ার কোনো জায়গা নেই। যে আলোটা পড়ছে তার যদি একটাই বর্ণ হয় তার ক্ষেত্রে বিচ্ছুরণের কোনো হেডেক নেই। কিন্তু সাধারণত মনোক্রোম্যাটিক লাইট তৈরি করা খুব টাফ। হাই মনোক্রোম্যাটিক লাইট তৈরি হয় কিসে? লেজার লাইটে। সেটা সবসময় আমরা ব্যবহার করি না। তাই বিচ্ছুরণ থেকে সবসময় কিন্তু আমরা
তোমার ছাড় পায় না, কিন্তু আমরা দুটো প্রিজম ইউজ করে বিচ্ছুরণের ছাড় পেতে পারি যদি আমরা এই কন্ডিশনে দুটো প্রিজমকে বসাতে পারি, এরকম ধরনের দুটো প্রিজম নিতে পারি, তাহলে সেক্ষেত্রে সম্ভব। না, এই যে কন্ডিশনটা তোমার হলো, তার ক্ষেত্রে এবার এই শর্তটা তুমি পেয়ে গেলে, এটা ডান। কিন্তু এক্ষেত্রে তো চ্যুতি হচ্ছে, কিন্তু এক্ষেত্রে চ্যুতি হবে, কিন্তু এক্ষেত্রে চ্যুতি কিন্তু নন জিরো, নেট চ্যুতি এইটা কিন্তু শূন্য নয়। প্রশ্ন হচ্ছে কত? তাহলে 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 নেট ডেল্টা সমান কত? যদি জিজ্ঞাসা করে তাহলে কি বলবে? নেট ডেল্টা সমান কত? প্রথমের ডেল্টা ধরে নাও, তাহলে নেট ডেল্টা সমান ডেল্টা আর ডেল্টা প্রাইম ধরে নাও, এগুলোকে যোগ করবে না বিয়োগ করবে? প্রথমটাই ধরে নাও চ্যুতি হয়েছে, এটা ফার্স্ট প্রিজমে চ্যুতি, এটা ফার্স্ট প্রিজমে হয়েছে ধরে নাও, এটা হচ্ছে সেকেন্ড প্রিজমে। এই দুটোকে বিয়োগ করবে না যোগ করবে গো? এই দুটোকে বিয়োগ করবে না, তার কারণ এরা বিপরীত দিকে রয়েছে, একটা নিচের দিকে চ্যুতি করে আর পরেরটা উপরের দিকে চ্যুতি করে, আমরা এটা বিয়োগ করবো, আমরা বসাবো, আর এর এই কন্ডিশনটা বসিয়ে দেখবো যে কি দাঁড়ায়। তাহলে দেখো, ডেল্টা মানে হচ্ছে, তাহলে নেট চ্যুতি ডেল্টা সমান হচ্ছে ডেল্টা মাইনাস ডেল্টা প্রাইম, বা ডেল্টা মানে হচ্ছে মিউ মাইনাস ওয়ান ইন্টু এ, আর ডেল্টা প্রাইম মানে হচ্ছে মিউ প্রাইম মাইনাস ওয়ান ইন্টু এ। তাহলে এখান থেকে মিউ মাইনাস ওয়ান ইন্টু এ যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে দেখি মিউ মাইনাস ওয়ান ইন্টু এ যদি আমরা কমন নিয়ে নিই, এ প্রাইম, ভেরি গুড, ভেরি গুড। যদি কমন নিয়ে নিই তাহলে এটা হবে ওয়ান মাইনাস মিউ প্রাইম মাইনাস ওয়ান বাই মিউ মাইনাস ওয়ান, আর এখানে হবে এ প্রাইম বাই এ, এটা পাবো। এবার এবার আমরা যদি দেখো, প্রথম প্রিজমে এবার আমরা এখানে বিচ্ছুরণ হওয়ার শর্ত, আহ বিচ্ছুরণহীন হওয়ার শর্তটা কি পেয়েছি? বিচ্ছুরণহীন হওয়ার শর্তটা কি ছিল সেটা এখানে পুট করতে হবে। সেটা কি ছিল বলো? আমি তো মিটিয়ে দিয়েছি, দাঁড়াও এখান থেকে দেখতে পাবো। ডেল্টা ভি মাইনাস ডেল্টা ওয়াই সমান হচ্ছে ডেল্টা প্রাইম ভি মাইনাস ডেল্টা প্রাইম ওয়াই আর বিচ্ছুরণ, বাম দিকের বিচ্ছুরণ আর ডান দিকের বিচ্ছুরণ সমান। তার জন্য আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে ওকে, তার মানে তার মানে এই দুটো আমরা সমান পেয়েছি। তাহলে আমরা এটাকে লিখতে পারি, দেখো এইটাকে আমরা আহ এটা আমরা পেয়েছি, তাহলে এইটাকে আমরা উপর নিচে গুণ করে দিতে পারি। তার আগে দেখো এই জিনিসটা কি, এই যে উপরে যেটা পেয়েছি এটা কি? মিউ প্রাইম মাইনাস ওয়ান ইন্টু এ প্রাইম, এটাকে আমরা কি লিখতে পারি? আর এই জিনিসটা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি ডেল্টা, আর এটাকে লিখতে পারি ডেল্টা প্রাইম। দেখো, এইটাকে আমরা গুছিয়ে জাস্ট গুছিয়ে লিখতে হবে আর কি। মানে এইটাকে আমরা লিখছি, তাহলে আহ, এই শর্তটাকে আমরা অ্যাড করব এখানে। তাহলে নেট ডেল্টা আমি লিখছি, তোমরা দেখো কোনো গন্ডগোল হচ্ছে কিনা। এইটা সমান মিউ মাইনাস ওয়ান ইন্টু এ, এটা হচ্ছে ডেল্টা, তাহলে ডেল্টা ইন্টু ওয়ান মাইনাস ডেল্টা প্রাইম বাই ডেল্টা, এটা সমান আমি আবার লিখতে পারি ডেল্টা ইন্টু ওয়ান মাইনাস
ডেল্টা প্রাইম ডেল্টা প্রাইম বাই ডেল্টা ভি প্রাইম মাইনাস ডেল্টা আর প্রাইম ইন্টু ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর বাই ডেল্টা, এটা কি লিখতে পারি? দেখো তো এই দুটো উপর, এইটা আর এটা তো সেম, এখানে পেয়েছি এইটা আর এইটা তো সেম, তাহলে একটা নিচে দিলাম একটা উপরে দিলাম, প্রাইমের দিকে প্রাইম দিলাম আর যেখানে প্রাইম নাই সেখানে প্রাইম দিলাম না, দুটো তো সেম। তাহলে এবার বলো তো দেখি, ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর বাই ডেল্টা এটা কি? কৌণিক বিচ্ছুরণ, কৌণিক বিচ্ছুরণ বাই হলুদ বর্ণের যে বিচ্যুতি তাদের অনুপাতটাকে কি বলা হয়? ওমেগা বলা হয়। আর এই যে দেখো উল্টো দিকে ওমেগা, এটা এই দিকে নিলে ওমেগা হতো, তাহলে এটা হচ্ছে 1/ওমেগা প্রাইম। তার মানে নেট ডেল্টা দাঁড়াচ্ছে, এটা তোমরা দেখে নিও, নেট ডেল্টা যেটা দাঁড়াচ্ছে এখানে সেটা হবে ডেল্টা ইন্টু 1 - ওমেগা/ওমেগা প্রাইম। এটা কিন্তু পরীক্ষায় 100% পড়বে, এটা প্রচন্ড ইম্পর্টেন্ট। তাহলে এটা কি? এটা কি? এটা হলো সেই চ্যুতি, এটি ওই যুগ্ম যুগ্ম জোড়া প্রিজমের প্রিজমের নেট চ্যুতি, যার দরুন নেট বিচ্ছুরণ শূন্য হয়। নেট বিচ্ছুরণ শূন্য হলে শেষে কিন্তু বর্ণ আলাদা আলাদা করে দেখতে পারবে না। এক্ষেত্রে ফাইনালি ফাইনালি যেটা হবে, নির্গত রশ্মির ক্ষেত্রে বর্ণ আলাদা দেখা যাবে না, আলাদা দেখা যাবে না। এই যে বর্ণ আলাদা দেখা যাবে না, এই ঘটনাটাকে অনেক সময় বলা হয় অবার্ণ সমবায়। তাই এই সমবায়কে এই সমবায়কে অবার্ণ সমবায় বলে। ইংরেজিতে এটাকে বলা হয় ইংরেজিতে এটাকে বলা হয় অ্যাক্রোম্যাটিক। অ্যাক্রোম্যাটিক অ্যাক্রোম্যাটিক সমবায় মানে হচ্ছে কম্বিনেশন, কম্বিনেশন বলে। So all these are very important. তোমাদের হোমওয়ার্ক থাকবে বাড়িতে, হোমওয়ার্ক থাকবে, প্লিজ ডু দিস হোমওয়ার্ক অ্যাজ কুইক অ্যাজ পসিবল। হোমওয়ার্ক থাকবে বাড়িতে তোমাদের কি, চ্যুতিহীন বিচ্ছুরণ, প্রথমটা পড়ার চান্স সব থেকে বেশি বলে আমরা প্রথমটা আমি করে দিলাম। তারপরটা হচ্ছে চ্যুতিহীন বিচ্ছুরণ, চ্যুতিহীন বিচ্ছুরণ খুব ইজি। চ্যুতিহীনের কন্ডিশন হচ্ছে ডেল্টা সমান হবে ডেল্টা প্রাইম, আর বিচ্ছুরণ হচ্ছে নেট বিচ্ছুরণ। নেট বিচ্ছুরণ যেটা হবে তার জন্য তোমার নেট বিচ্ছুরণ কৌণিক বিচ্ছুরণ দেখতে হবে, তাহলে নেট কৌণিক বিচ্ছুরণ পাবো, কৌণিক বিচ্ছুরণ পাবো। এবার বিচ্ছুরণ তো কমে যায়, প্রথমটার বিচ্ছুরণ কত হবে, মিউ ভি মাইনাস মিউ আর, তারপরটা বিচ্ছুরণ কত হবে, কমিয়ে দিবে, মাইনাস উল্টো দিকে আছে বলে মিউ প্রাইম ভি মাইনাস মিউ প্রাইম আর হবে। কিন্তু এই দুটো সমান, তার মানে বুঝলো, বুঝলো, কোথায় রে, মিউ 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 মিউ
নেট কৌণিক বিচ্ছুরণ মিউ ভি, এলে এলে চলবে। ও হো হো হো, মিউ ভি মাইনাস, দেখেছিস, মিউ আর, দেখতে পেয়েছিস চোখে? ভালো চোখ আছে, চোখের তো পাওয়ার 6/6, যা গ্যারান্টি দিলাম। তাহলে মিউ ভি মাইনাস মিউ আর ইন্টু এ, আর মিউ ভি প্রাইম মাইনাস মিউ আর ইন্টু এ প্রাইম। আর এই যে সমান, এটা মানে হচ্ছে মিউ মাইনাস ওয়ান ইন্টু এ সমান মিউ প্রাইম মাইনাস ওয়ান ইন্টু এ প্রাইম। এটা হচ্ছে শর্ত। সেখান থেকে আমাদের এই লব্ধি বিচ্ছুরণ, এটাকে বলছে নেট বিচ্ছুরণ, মানে লব্ধি বিচ্ছুরণ, এটা বার করতে হবে। লব্ধি বিচ্ছুরণটা বার করতে হবে। কি করে বার করবো? কন্ডিশনটা বোঝাতে হবে। কন্ডিশন হচ্ছে এইটা, এখান থেকে আমার বার করতে হবে। তাহলে দেখো, এটা হচ্ছে ডেল্টা মিউ ইন্টু এ। ডেল্টা মিউ থাকলেই সঙ্গে সঙ্গে তোমরা মিউ মাইনাস ওয়ান দিয়ে একটা গুণ করে দেবে। তাহলে মিউ মাইনাস ওয়ান ইন্টু এ হবে, মাইনাস ডেল্টা মিউ প্রাইম বাই মিউ প্রাইম মাইনাস ওয়ান ইন্টু মিউ প্রাইম মাইনাস ওয়ান ইন্টু এ। এবার এই যে জিনিসটা, এই দুটো একই, এইটা আর এটা একই। দেখো, এইটা আর এইটা একই বাই কন্ডিশন, এই দুটো একই, সেই কন্ডিশন এখানে পেয়েছি। তাহলে কমন যাবে, তাহলে এটা কমন যাবে নাকি? ভুল বলছি নাকি রে? তো ভালো হলো। আর এইটা কি? ডেল্টা মিউ মাইনাস ওয়ান। তাহলে এখানে দাঁড়াচ্ছে ওমেগা ইন্টু ডেল্টা মাইনাস ওমেগা প্রাইম মাইনাস ডেল্টা প্রাইম। তাহলে এখানে পাচ্ছি আমি ওমেগা, এটা হচ্ছে ওমেগা, আর ডেল্টা, এটা ওমেগা প্রাইম ডেল্টা প্রাইম। তাহলে এখানে আমরা লিখতে পারি নেট বিচ্ছুরণ সমান, এখানে পাবো ওমেগা, এটা হচ্ছে ওমেগা, এটা ডেল্টা, এটা ওমেগা প্রাইম, এটা ডেল্টা প্রাইম। তাহলে আমরা নেট বিচ্ছুরণ পাচ্ছি, নেট বিচ্ছুরণ পাচ্ছি ওমেগা ডেল্টা মাইনাস ওমেগা ডেল্টা প্রাইম, কিন্তু ডেল্টা ইকুয়াল টু ডেল্টা প্রাইম। তাহলে এখানে লিখতে পারি ওমেগা মাইনাস ওমেগা প্রাইম ইন্টু ডেল্টা, কারণ এই দুটো সমান, যেহেতু ডেল্টা ইকুয়াল টু ডেল্টা প্রাইম। এই এই ধরনের জিনিসপত্রগুলো তোমাদের পরীক্ষা করবে, হোমওয়ার্ক হিসেবে তোমাদের থাকবে। তোমাদের দেখো ওখানে উদাহরণ দেওয়া আছে, পেজ নাম্বার বলো। উদাহরণগুলো 1, 2, 3, 4, 5, 5টা আছে। কত পেজ বলো? সলভ উদাহরণ আছে 162, 163 পেজ। না করলে পরে তোমরাই কিন্তু পস্তাবে, আমি বারবার বলছি। 1, 2, 3, 4, 5, এগুলো হচ্ছে জাস্ট ফর্মুলা বেসড। একদম ফর্মুলা বসাবে, ফর্মুলাতে হয়ে যাবে। খালি মিউ যেটা আছে, মিউ যেটা আছে, এটা কখনো কখনো মিউ ভায়োলেট প্লাস মিউ রেড বাই 2 করে দেবেন। কারণ এটা হচ্ছে মধ্য তো, যদি দেওয়া না থাকে তাহলে ভায়োলেট আর রেডের যে গড়, সেটাকেই তোমরা মিউ ইয়েলো হিসেবে ধরে নিতে পারো। তাহলে তোমরা সব ক্যালকুলেট করতে পারো। এটা করো আর আমাকে করে পাঠিও। ওকে, এরপর যেগুলো আছে সেগুলো যা মুখে মুখে বলে দিলেই চলবে। আমি মুখে মুখে বলার চেয়ে আমরা এগুলো নেক্সট দিনেই, বরং কাল আমি আবার ক্লাস নেবো। কালকে ক্লাস হবে, সেখানে কি কি জিনিস ডিসকাস হবে? খুব ইজি ইজি জিনিস ডিসকাস হবে। যদি তোমরা পড়ে নিতে পারো তাহলে ক্লাস করার দরকার নেই। যদি পড়ে না আমার সাথে ডিসকাস করে নাও তাহলে পড়বে। একটা হচ্ছে এই যে বর্ণালী তৈরি হয় কি করে, এই বর্ণালীটা তৈরি হয়। বর্ণালী জিনিসটা কি? বর্ণালী বলতে এই যে আমি ভিপ গিয়র পেলাম, এটা হলো বর্ণালী। এই যে বর্ণালী, এই বর্ণালী শুদ্ধ হয়, আর একটা হচ্ছে বিশুদ্ধ হয়, অশুদ্ধ হয়, সরি, অশুদ্ধ হয়। এগুলো কি করে তৈরি করবো সেটা নিয়ে আমরা পড়ব। করার পর
করার পর যেটা আমরা করবো সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, এটা হোমওয়ার্ক দিলাম, পড়ে নেবে, পড়ে নেবে, এটা হোমওয়ার্ক দিলাম। যদি বুঝতে পারো একবার রিডিং পড়ো। সেটা হচ্ছে রামধনু কি করে তৈরি হয়। এটার দু ধরনের হয়, একটা হচ্ছে ফার্স্ট অর্ডার হয়, প্রাইমারি হয়, আর একটা সেকেন্ডারি হয়। প্রাইমারি আর সেকেন্ডারি রামধনু বলতে কি বোঝায়, কি করে হয়, এটা আমি কালকে তোমাদের বোঝানোর চেষ্টা করব। যদি বুঝতে পারো ভালো, না বুঝতে পারো তাহলে বোঝার দরকার নেই। তারপর আমরা যেটা আলোচনা করব, তারপরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় যেটা পড়ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে বর্ণালীর প্রকারভেদ। বর্ণালী দুই প্রকার আমরা জানি, দুভাবে দুই প্রকার হয়। একটা হচ্ছে তোমার নিরবচ্ছিন্ন বর্ণালী হয়, আমরা এক্স এর ক্ষেত্রে দেখেছি নিরবচ্ছিন্ন, আর একটা রেখা বর্ণালী হয়, যেটা বৈশিষ্ট্যমূলক বর্ণালী হয়েছিল এক্স এর ক্ষেত্রে। এটা ক্যারেক্টারিস্টিক টাইপের, ক্যারেক্টারিস্টিক্স। আর এটা হচ্ছে কন্টিনিউয়াস। এক্স এর ক্ষেত্রে তোমরা জানো, আমরা জানি এরকম ধরনের হয়েছিল। আর দু ধরনের, দু টাইপের হয়, একটা হচ্ছে অ্যাবজর্পশন স্পেকট্রাম, একটা এমিশন, মানে একটা শোষণ বর্ণালী হয়, আর একটা বিকিরণ বর্ণালী হয়। মজার কথা একটা জিনিস, সেটা হচ্ছে সৌর বর্ণালীর ক্ষেত্রে কালো ডট পাওয়া যায়। সৌর বর্ণালী যেটা দেখা যায় সেখানে কালো ডট, কালো ডট পাওয়া যায়। এবং সেই সংক্রান্ত, তাহলে শোষণ বর্ণালী, কালো ডট মানে শোষণ বর্ণালী, সেই শোষণ বর্ণালীটাকে বলা হয় তোমার ফ্রনহপার, ফ্রনহপার লাইন বলা হয়, ফ্রনহপার রেখা বলা হয়, ফ্রনহপার রেখা বলা হয়। সেই ফ্রনহপার রেখা হোয়াই, কেন তৈরি হয়, আর হাউ ইট ইজ ইম্পর্টেন্ট, হাউ মাচ ইম্পর্টেন্ট, মানে এর ইম্পর্টেন্স কি, এটা দিয়ে কি বোঝা যায়, এটা নিয়ে আমরা পড়বো। কারণ এটা আমি দেখলাম বিভিন্ন জায়গায় প্রশ্ন তোমাদের পরীক্ষায় পড়েছে। তারপর আমি এই বিভিন্ন জিনিস না আলোচনা করে তোমাদের ক্ষেত্রে আমরা তোমাদের এরপর যেটা পড়াবো সেটা হচ্ছে উষা গোধূলিতে আমরা পড়লাম, উষা গোধূলি পড়লাম, এটা নিয়ে আমি আর বেশি ভাটাবো না। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা পড়ে নিও। যে যেটা পড়াবো সেটা হচ্ছে রামান ইফেক্ট। সিলেবাসে থাক বা না থাক, যেহেতু অনেক জায়গায় প্রশ্নে ফেলছে, এটা সম্বন্ধে আমি জাস্ট ওয়ান পেজ লিখে দেবো, ওয়ান পেজ বোঝাবো, হালকা করে তোমাদের বোঝাবো, নিয়ে চ্যাপ্টারটাকে আমরা শেষ করবো। ওকে, তো দ্যাট ইজ আওয়ার আইডিয়া। এবং তোমরা যদি পারো তাহলে এখানকে যে হটস বলে যে প্রশ্নগুলো আছে এগুলো, এবং কোশ্চেন অ্যান্সারের মধ্যে, কোশ্চেন অ্যান্সার এবং প্রবলেমস এর মধ্যে শুধুমাত্র ওমেগা ইকুয়াল টু ডেল্টা মিউ বাই মিউ মাইনাস ওয়ান, এটা সম্বন্ধে প্রশ্ন পড়বে। তারপরে ওই যে শর্তগুলো আছে, অ্যাক্রোম্যাটিক হওয়ার শর্ত, আবর্ণ হওয়া, অবার্ণ হওয়ার শর্ত, বা চ্যুতিহীন হওয়ার শর্তগুলো কি, এবং সেই আবর্ণ কন্ডিশনে চ্যুতি কত, আর চ্যুতিহীন অবস্থায় কতটা তোমার বিচ্ছুরণ কত, কৌণিক বিচ্ছুরণ কত, এই কটা ফর্মুলা মনে রাখলে তোমাদের প্রবলেম ডান হয়। ওকে, সি ইউ টুমরো। তোমাদের পরীক্ষা সম্বন্ধে তোমরা এখন জিজ্ঞেস করো না, কারণ আমি এই অ্যাটলিস্ট মানে আমাদের মানুষের চোখ যদি না হয়ে যায় তাহলে আমি কিন্তু পরীক্ষা নেব না। সম্ভবত পরীক্ষা যদি কোনোভাবে আমি দেখি কোনোভাবে আমাকে প্ল্যান চেঞ্জ করতে হয় তো আমি চেঞ্জ করব, কিন্তু পরীক্ষা তোমাদের আমি এটা কমপ্লিট করার পরেই নেব। আর হয়ে গেলেই তার এক দুদিনের মধ্যে নেব। সুতরাং তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে পড়তে থাকো। ভেবে নাও যে আজ আর হয়তো 3-4 দিনের মধ্যে পরীক্ষা, তাহলে তোমাদের লাভ হবে। চল টাটা, গুড নাইট।